আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজানে গ্যাস্ট্রোলিভারের বিভিন্ন রোগীদের ক্ষেত্রে কি কি পরামর্শ মেনে চলতে হবে, কারা রোজা রাখতে পারবেন অথবা পারবেন না, এবং আপনাদের যে নিয়মিত ওষুধগুলা সেগুলো কিভাবে অ্যাডজাস্ট করে নেবেন সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। ব্যাপারগুলো কিছুটা টেকনিক্যাল, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। রোজা রাখা তো আমাদের ইসলাম ধর্মের ফরজ, তবে মেডিকেল সায়েন্সে এর কিছু বেনিফিশিয়ারি দিকও আছে। যেমন এটা আমাদের বডি ফ্যাট কমায়, ইনসুলিন রেসিস্ট্যান্স ইমপ্রুভ করে, ব্লাড সুগার লেভেল ম্যানেজ করতে হেল্প করে। অটোফেগি একটা শব্দের সাথে আপনারা অনেকেই পরিচিত, এটার জন্য কিছুদিন আগে একজন জাপানি বিজ্ঞানী নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এর মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আমাদের বডি যে ড্যামেজ সেলগুলো সেগুলো বডি থেকে রিমুভ করে দেয়, সরাই ফেলে। তারপরে কোলেস্টেরল কমায়, ব্লাড প্রেশার কমায়, এবং গ্যাস্ট্রো লিভার যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের পেটের ভিতরে সেগুলার ফুল সিস্টেমটার ওয়ার্কলোড কিছুটা কমায় এবং বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এটার একটা রিস্ট্রাকচারিং করে, রিশেপিং করে, নতুন করে। এখন আসি কারা কারা রোজা রাখতে পারবেন। লো রিস্ক, তবে অবশ্যই রোজা রাখার আগে মেডিকেল অ্যাডভাইস নিয়ে নেবেন, আপনার কন্ডিশনটা পরীক্ষা করে নেবেন। লিভার সিরোসিস যাদের আছে, হেপাটাইটিস বি হতে পারে, হেপাটাইটিস সি হতে পারে, ফ্যাটি লিভারের কারণে হতে পারে, তবে স্টেবল কন্ডিশনে আছেন, তারা রোজা রাখতে পারবেন। যাদের লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছে, 1 বছরের বেশি সময় হয়ে গিয়েছে এবং গ্রাফটা ভালো আছে, তারা রোজা রাখতে পারবেন। যাদের পেপটিক আলসার ডিজিজ মানে গ্যাস্ট্রিক অথবা রিউনাল আলসার ছিল তবে হিল হয়ে গিয়েছে এবং 1 মাসের বেশি সময় পার হয়ে গেছে, তারা রোজা রাখতে পারবেন। এবং সাধারণ গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে যাদের সিমটমগুলো কন্ট্রোলে থাকে। তারপরে ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস যেটাকে বলি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আইবিডি ইত্যাদি বিভিন্ন রোগের ক্ষেত্রে যাদের অনগোয়িং কোনো সিগনিফিক্যান্ট ডায়রিয়া নেই, যতটুক ডায়রিয়া হলে আমরা ডিহাইড্রেশন অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে ওই পরিমাণে ডায়রিয়া নেই, ওনারা রোজা রাখতে পারবেন। আরেকটা গিলবার্ট সিনড্রোম, জন্ডিস হতে পারে রোজা রাখলে, তবে এতে ভয়ের কিছু নাই। সাধারণত এটা হার্মলেস, লম্বা সময়ে খাবার না খেলে এইসব রোগীদের ক্ষেত্রে জন্ডিস ডেভেলপ করে, তবে সেটা তেমন কোনো ক্ষতি করে না, চাইলে আপনারা রোজা রাখতে পারবেন। এখন আসি হাই রিস্ক পেশেন্ট কারা। শুড নট ফাস্ট বাট প্লাস মাইনাস রাখতে পারেন, তবে রিস্ক আছে, রেখে দেখতে পারেন। যেমন লিভার সিরোসিস, চাইল্ড পাও এ সিরোসিস, কিন্তু মেল নিউট্রিশন, ফ্রেইলটি অথবা সার্কোপেনিয়ার বিভিন্ন এভিডেন্স আছে, ওনারা শুড নট ফাস্ট, রোজা রাখা উচিত নয়। তারপরে যাদের লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছে কিন্তু ডিহাইড্রেশন এবং কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে যাদের, কারণ অনেকগুলো ওষুধ খেতে হয়। তারপরে লিভার ক্যান্সারে যেসব রোগীকে রিসেন্টলি বিভিন্ন রকমের থেরাপি দেওয়া হয়েছিল, যাদের খারাপ হয়ে যাওয়ার কন্ডিশন, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ডিহাইড্রেশন অথবা ম্যালনিউট্রিশন হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে যেসব পেশেন্টের প্রেডনিসোলন দিনে 20-20 মিলিগ্রাম এর বেশি প্রয়োজন হয়, যেসব পেশেন্টের অটো ইমিউন হ্যাপাটাইটিস আছে, তাদের রোজা রাখা খুব বেশি একটা ঠিক হবে না। এখন জেনে নেই যেসব পেশেন্ট ভেরি হাই রিস্ক, কোনোভাবেই রোজা রাখা সম্ভব না, মাস্ট নট ফাস্ট। অ্যাডভান্স সিরোসিস যাদেরকে বলি আমরা, চাইল্ড পাও বি অথবা সি, অ্যাকিউট হেপাটাইটিস, ভাইরাল হতে পারে, নন ভাইরাল হতে পারে, যেসব লিভার ট্রান্সপ্লান্ট পেশেন্টের এখনও 12 মাস পার হয়নি অথবা তাদের গ্রাফটা ভালোভাবে কাজ করছে না এবং অনেকগুলো ওষুধ খেতে হয়, সাথে ডায়াবেটিসও আছে, 2 থেকে 3 বারের অধিক বিভিন্ন রকম ওষুধ খেতে হয়। তারপরে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, যাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজ এবং অ্যাক্টিভ আছে এসব পেশেন্টের, এবং গ্যাস্ট্রিক আলসার যাদের এখনও হিল হয় নাই, এসব পেশেন্ট রোজা রাখতে পারবে না। এখন আমরা খুব সংক্ষেপে বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রোগের ক্ষেত্রে কি কি রেজাল্ট পাওয়া গেছে রোজার সাথে সম্পর্কিত, সেটা আমরা একটু জেনে নিই খুব সংক্ষেপে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে সবগুলো রিপোর্টই ভালো, ব্লাড প্রেশার কমে, কোলেস্টেরল কমে, লিভার ফাংশন টেস্টগুলো ইমপ্রুভ হয়, বডি ওয়েট কমে ইত্যাদি, এবং লিভারের ফাইব্রোসিসের যে স্কোরগুলো আমরা করি সেগুলোও কমে, সিগনিফিকেন্টলি কমে। লিভার সিরোসিসের ক্ষেত্রে কিছুটা
হার্মফুল ইফেক্টই হয়, যেমন 13% পেশেন্ট যাদের অ্যাডভান্স সিরোসিস ছিল না, তারা শুধুমাত্র রোজার মাসেই 13% পেশেন্ট অ্যাডভান্স চাইল্ড পাউসি সিরোসিস ডেভেলপ করছে, এবং পরবর্তী মাসগুলোতে ফলো আপে টোটাল 33% পেশেন্ট অ্যাডভান্স সিরোসিস ডেভেলপ করছে। অ্যাকিউট হেপাটাইটিস যদি থাকে সেই ক্ষেত্রে রোজা রাখাটা সেফ না, কারণ ওদের ভমিটিং, নশিয়া, ভমিটিং ইত্যাদি বিভিন্ন রকম সিমটম থাকে, সাপোর্টিভ অনেক চিকিৎসা লাগে, স্মল বারবার অল্প অল্প করে বারবার খেতে দিতে হয়। ওনাদের ক্ষেত্রে রোজা রাখার চেয়ে না রাখাটাই ভালো রেজাল্ট। ক্রনিক হেপাটাইটিস বি হতে পারে, সি হতে পারে, ওদের যদি লিভার ফাংশন স্টেবল থাকে সেক্ষেত্রে ওনারা রোজা রাখতে পারে। হেপাটোসেলুলার কার্সিনোমা, যেটা লিভার ক্যান্সার বলা হয়, সেটার ক্ষেত্রে কোনো ভালো সিগনিফিক্যান্ট কোনো হিউম্যান স্টাডি এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে কিছু সাজেশন সায়েন্টিস্টরা দিয়েছেন যে বেনিফিশিয়াল কিছু রেজাল্ট পাওয়া গেছে। ক্যান্সার সেলগুলো ধ্বংস হয়ে যায় রোজা রাখার কারণে, এবং আরেকটা স্টাডিতে বলছে, প্রি ক্লিনিক্যাল স্টাডি, সোরাফিনিব একটা ড্রাগ আমরা ইউজ করি, সেটার এফিকেসি একটু ইমপ্রুভ হয় রোজা রাখলে। প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টরা রোজা রাখলে একটু খারাপ হয়, সমস্যা হয়। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে আমরা সংক্ষেপে জার্ড বলি, সেটার অনেক বেনিফিশিয়াল ইফেক্ট আছে রমজানের কারণে। অনেকগুলো স্কোরিং সিস্টেমে দেখা গেছে যে জার্ডের পেশেন্টদের সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয় রোজা রাখার কারণে, তবে কয়েকটা সেন্টারে কিছু কিছু পেশেন্ট খারাপ মানে খারাপ সিমটম কমপ্লেন করতেছিলেন। তবে সেই ক্ষেত্রে ডাক্তারদের একটা মতবাদ হচ্ছে, এটা একটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ যেহেতু, সেই ক্ষেত্রে আমাদের লাইফস্টাইল এবং হচ্ছে খাবার দাবার ইত্যাদির অনেকগুলা ফ্যাক্টরের প্রভাব আছে। যেমন রোজায় আমাদের টোটাল স্লিপ টাইমটা কমে যায়, স্লিপ সাইকেলটা একটু অল্টার হয়ে যায়, আমরা একসাথে অনেকগুলা খাবার খেয়ে সেহরির টাইমে সাথে সাথে ঘুমিয়ে পড়ি, তারপরে ইফতারের টাইমে বা অন্য যে কোনো টাইমে ভাজা পোড়া তৈলাক্ত খাবার ইত্যাদি খাই। এসবের কারণে কারো কারো ক্ষেত্রে জার্ডের সিমটমগুলো বাড়তে পারে। পেপটিক আলসার ডিজিজ, যাদের গ্যাস্ট্রিক আলসার, তাদের ক্ষেত্রে কমপ্লিকেশন ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি। ব্লিডিং হতে পারে, পেট ফুটা হয়ে যেতে পারে, পারফোরেশন যেটাকে আমরা বলি। এবার একটু জেনে নেই, সাধারণত গ্যাস্ট্রো লিভারের বিভিন্ন রোগের ক্ষেত্রে যেসব মেডিসিনগুলো আমরা ইউজ করি, সেগুলো আমরা রোজার সময় কিভাবে অ্যাডজাস্ট করে নেব। সবচেয়ে বেশি ইউজ করা হয় গ্যাস্ট্রিকের ওষুধ, যেটাকে আমরা বলি প্রোটন পাম্প ইনহিবিটরস, যেটা সবচেয়ে ভালো কাজ করে এমটি স্টোমাকে, খালি পেটে। তো রোজার ইফতারির 30 মিনিট আগে, বলতে ওষুধ খাওয়ার 30 মিনিট পরে ইফতারি করলে সবচেয়ে ভালো কাজ করবে। সেটা যদি করতে না পারি তাহলে আমরা সেহরির 30 মিনিট আগে নিব। তবে ওষুধ মানে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে সাথে সাথে খাবার খেলে, অথবা খাবার খাওয়ার সাথে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে খুব বেশি একটা কার্যকারিতা নেই। স্টেরয়েড যদি কারো লাগে লেস দেন 10 মিলিগ্রাম পার ডে, তাহলে আমরা রোজা রাখার জন্য উৎসাহিত করতে পারবো। তবে যদি 20 মিলিগ্রাম পার ডে এর বেশি লাগে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব ওনাদেরকে রোজা রাখার জন্য নিরুৎসাহিত করতে, এবং সেটা যখন সন্ধ্যা টাইমে নন ফাস্টিং আওয়ারে আমরা স্টেরয়েড নিতে পারবো। অন্যান্য ওষুধ যেমন বায়োলজিক্স, টফাসিটিনিব, ট্যাক্রোলিমাস, মাইক্রোফেনলেট মুফেটিল, মেসারাজিন, এজাথায়োপ্রিন, মেথোট্রেক্সেট, ল্যাকটোলুজ, আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড, তারপরে ইত্যাদি ওষুধগুলো আমরা নন ফাস্টিং আওয়ার, যেমন রাতের বেলা ইফতারের পর সেহরির টাইমে, অথবা সন্ধ্যা রাতে 10টা 11টা 12টা এরকম টাইমে খেতে দিতে বলতে পারবো। ঠিক আছে, চেষ্টা করব যেন যাদের ওয়ান্স ডেইলি অথবা স্লো রিলিজ, সাস্টেন্ড রিলিজ বা মডিফাইড রিলিজ যে প্রিপারেশনগুলো আছে, সেগুলোতে সুইচ করার চেষ্টা করব। ওইগুলোতে অ্যাডজাস্ট করতে পারি কিনা পেশেন্ট, সেটা আমরা আগে ট্রায়াল দিয়ে নেব। কিছু ওষুধ আছে, যেমন হেপাটাইটিস সি এর জন্য দেওয়া হয় সপুজবুভির, সেটা আমরা এই গ্যাস্ট্রিকের ওষুধ যেটা প্রোটন পাম্প ইনহিবিটর, সেটার সাথে আমরা একটু স্পেসিং করে দিব, দুইটা ডিফারেন্ট টাইমে দিব। এখন পেশেন্ট এসে যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি রোজা রাখতে পারবো কিনা, তো সেই ক্ষেত্রে আমার কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার রিস্কটা কেমন সেটা স্ট্র্যাটিফিকেশন করে নিতে হবে। লো রিস্ক যদি হয়ে থাকে
লো রিস্ক ক্যাটাগরি, সেই ক্ষেত্রে ওনারা বলে দিব যে আপনার রোজা রাখতে পারবেন। যদি একটু হাই রিস্ক থাকে, যে প্লাস মাইনাস, ঠিক আছে, তাহলে আপনারা রোজা রেখে দেখেন, যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে ভেঙে ফেলবেন। আর যাদের ক্ষেত্রে খুবই হাই রিস্ক, কোনোভাবেই রোজা রাখা সম্ভব না, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অবশ্যই আমরা এগুলো যাচাই করে নিব, তাদেরকে আমরা কাউন্সেলিং করব যে আপনার জন্য খুবই হাই রিস্ক, রোজা রাখা কোনোভাবে উচিত হবে না। চাইলে আপনি বিকল্প বিভিন্ন ব্যবস্থা নিতে পারেন, যেমন ফিদিয়া দিতে পারেন, কাফারা দিতে পারেন, অথবা যাদের ক্ষেত্রে উইন্টার ফাস্টিং করা সম্ভব ওনারা উইন্টার ফাস্টিং করবেন। যারা কোনোভাবেই মানতে চাইবেন না যে না আমি জীবন গেলেও রোজা রাখবো, সেই ক্ষেত্রে ওনাদেরকে খুব ভালোভাবে কাউন্সেলিং করতে হবে যে না, ইসলাম ধর্মে আপনার ক্ষেত্রে এক্সেমশনের সুযোগ আছে, আপনি চাইলে অন্যান্য বিকল্প যে ব্যবস্থা সেগুলো নিতে পারেন, দান খয়রাত করতে পারেন, কাফারা দিতে পারেন, অথবা তারপরেও যদি সে বলে যে না আমি রোজা রাখবই, সেই ক্ষেত্রে অবশ্যই 3 মাস আগে থেকে তার ওষুধগুলা রোজার জন্য সুইটেবল ফরম্যাটে নিয়ে এসে অ্যাডজাস্ট করে দেখতে পারি ট্রায়াল বেসিসে যে উনি ওষুধগুলা কেমন অ্যাডজাস্ট করতেছে, স্যুট করতেছে কিনা, এবং পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখব তার লিভার ফাংশন এবং অন্যান্য যে রিপোর্টগুলা সেগুলা বেড়ে যাচ্ছে, মানে কোনো প্রবলেম হচ্ছে কিনা। সব কথার শেষ কথা হলো, রমজানে রোজা রাখা সাধারণত স্টেবল পেশেন্টদের ক্ষেত্রে সেফ, তবে যাদের রিস্ক একটু বেশি তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, রোজা রাখার আগে আপনার কন্ডিশনটা যাচাই করে নেবেন। আর প্রত্যেকটা পেশেন্টই ইন্ডিভিজুয়ালাইজড, একই ক্যাটাগরিতে সবগুলো পেশেন্টকে ফেলানো যাবে না, প্রত্যেকটা পেশেন্টের তার নিজস্ব ইচ্ছাকেও প্রাধান্য দিতে হবে, ডাক্তারের সাথে এবং তার রিলেটিভদের সাথে অথবা ইসলামী কোনো স্কলারের সাথে শেয়ার্ড ডিসিশনের মাধ্যমে আপনার রোজা রাখার সিদ্ধান্তটা নেওয়াটাই বেটার। তবে সেই ক্ষেত্রে আপনার ওষুধ এবং খাবারের মিল টাইম প্ল্যানিং ইত্যাদি এবং হাইড্রেশন মেনটেন করা, পর্যাপ্ত পানি এবং ফ্লুইড পান করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ।